এই অল্প সময়ের মধ্যে পড়েও, এই পরীক্ষাকালীন সময়ের মধ্যে পড়েও তোমরা যারা A+ পেতে যাও তাদের জন্য MCQ-টাকেই বেশি টার্গেট করতে হবে। কারণ 25-এ তুমি যদি 25টায় পেয়ে যাও, অথবা 25-এ 23 থেকে 24টা নম্বর তুমি নিতে পারো, তাহলে কিন্তু তোমার A+ পাওয়াটা একেবারে ঝরঝরা তকতকা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর সেই A+ পাওয়ানোর জন্য আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কি করছি, ছোট্ট ছোট্ট করে এক একটা ভিডিও তৈরি করছি, এবং ওই ভিডিওগুলো থেকেই তোমার সবগুলো প্রশ্ন কমন চলে আসবে ইনশাআল্লাহ। আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটা হচ্ছে কোষ রসায়ন। এটা কিন্তু MCQ এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এখান থেকে বাদ দিতে পারবা না। যদি বাদ দাও, আল্লাহ না করুক, একটা থেকে দুইটা প্রশ্ন দেখা যায় তোমার কি হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। এবং আমি যেগুলো দেখাবো সেগুলোই পরীক্ষাতে আসবে। তাহলে আমি শুরু করছি, তোমরা আমার সাথে মনোযোগী হও। দেখো, আমাদের 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আমাদের বলছে কোনটা মনোস্যাকারাইড। তোমার এই চ্যাপ্টারটা যদি সিকিউ এর জন্য তুমি বাদ দিতে চাও, বাদ দিয়ে দিও। আমি কিন্তু তোমাদের সিকিউ এর জন্য এই চ্যাপ্টারটা বাদ দিতে বলেছি, কারণ এই চ্যাপ্টারটা বেশ কঠিন। বাট MCQ এর জন্য বাদ দিবা না। আমি যেগুলো যেগুলো MCQ বলছি এগুলো সুন্দর করে পড়ে যাবা। কোনটি মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড মানে হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো সরল উপাদান পাওয়া যায় না, সেগুলোকে মনোস্যাকারাইড বলা হয়। যেমন ট্রায়োস, টেট্টোস, পেন্টোস, হেক্সোস। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইবোস, এটা হচ্ছে একটা মনোস্যাকারাইড। অন্যগুলো ডাইস্যাকারাইড দেওয়া আছে। নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগ? উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগটাই হচ্ছে আমরা জানি গ্লুকোজ, এবং এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের, বিশ্বের সবার, পৃথিবীর সব জীবের খাদ্য হিসেবে কাজ করবে। গ্লুকোজের আলফা লিঙ্কে OH যুক্ত থাকে, গ্লুকোজের যে আলফা, গ্লুকোজকে আমরা আলফা এবং বিটা বলতে পারি। যদি 1 নং কার্বনের OH উপরে থাকে, H নিচে থাকে, তাহলে সেটা হবে বিটা। আর একে যদি H উপরে থাকে, OH এদিকে নিচে থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি, আলফা। তাহলে একটু খেয়াল করে আমরা দেখি, 1 নং কার্বনের কোথায় থাকবে, নিচে থাকবে। তাহলে OH 1 নং কার্বনের কোথায় থাকে, নিচে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে প্রশ্নটা কি বলছে দেখি। একটা সুন্দর চিত্র দেওয়া আছে, এবং এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে একটা ফ্রুক্টোজ, কারণ ফ্রুক্টোজের স্ট্রাকচারে এরকম থাকে, CH2 দুইবার থাকে। যেহেতু তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়োনি, তাই খুব সহজে বোঝানোর জন্য কিন্তু আমি ক্লু দিচ্ছি যেন খুব সহজে ধরতে পারো। তাহলে উদ্দীপকের গঠনটির নাম অবশ্যই কি, এটা হচ্ছে ফ্রুক্টোজ। কোনটিতে কিটো গ্রুপ থাকে? এখানে ফ্রুক্টোজে থাকে, রাইবোজে থাকে, গ্লুকোজে থাকে, ইরিথ্রোজে থাকে। এই তিনটাইতেই অ্যালডিহাইড গ্রুপ থাকে, মানে এই ধরনের গ্রুপ থাকে, এগুলো অ্যালডোজ সুগার। শুধুমাত্র ফ্রুক্টোজে কি থাকবে, কিটোন গ্রুপ থাকবে, তাই এটা হচ্ছে কিটো সুগার। কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করে? সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, মানে এখানে একটা গ্লুকোজের সাথে তোমার একটা কি যুক্ত হবে, ফ্রুক্টোজ যুক্ত হবে, এবং গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যুক্ত হয়ে কি তৈরি করবে, তোমার সুক্রোজ তৈরি করবে। এই যে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, ফ্রুক্টোজ। নিচের কোনটা অবিজারক শর্করা? অবিজারক শর্করাটা হচ্ছে এমন শর্করা যেখানে কোনো অ্যালডিহাইড অথবা কোনো কিটোন গ্রুপ থাকবে না, সেটা হচ্ছে অবিজারক শর্করা। তাহলে গ্লুকোজে থাকে, তোমার রাইবোজে থাকে, ফ্রুক্টোজে থাকে, সুক্রোজে থাকে না। কারণ যখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি করে, তখন কি হয়ে যায়, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়। গ্লাইকোসাইডিক বন্ধনটা হচ্ছে পাশাপাশি OH এর মধ্যে যদি পানি বের হয়ে যায়, তখন যে ব্রিজটা তৈরি হবে এবং যে যৌগটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, গ্লাইকোসাইডিক যৌগ, এবং ওই বন্ধনটাকে বলবো গ্লাইকোসাইডিক বন্ধন। এটা দেখা যাবে কার্বোহাইড্রেটের মধ্যে, শর্করার মধ্যে। নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? উদ্ভিদের ভার বহন করে সেলুলোজ, যেটা উদ্ভিদের কঙ্কাল নামে পরিচিত। আসতে পারে উদ্ভিদের কঙ্কাল কোনটি, তখন আমরা কি বলবো, সেলুলোজ। গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম? এটা হচ্ছে সেলুলেজ, সেলুলোজকে ভাঙবে। এবং মানুষ কোনটা হজম করতে পারে না? সেলুলোজ, কারণ আমাদের কি নেই, সেলুলেজ। ভালো করে খেয়াল করবা। পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায়? পেপটাইড বন্ধনী দেখা যায় প্রোটিনে। পেপটাইড বন্ধনীটা তৈরি হয় একটার কার্বক্সিলিক মূলকের সাথে আরেকটা যে অ্যামাইনো মূলক আছে, সেই অ্যামাইনো মূলকের, এবং দুইটার মধ্যে থেকে কি বের হয়ে যায়, একটা পানি বের হয়ে যায়, ঠিক আছে, এবং একটা বন্ধন তৈরি হয়, সেটাকে আমরা কি বলছি, পেপটাইড বন্ধন, এবং এটা প্রোটিনে আমরা দেখতে পাবো। ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে? ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা MCQ। ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকবে এবং ডিমের কুসুমে থাকবে গ্লোবিউলিন। ধানে কি থাকবে? ধানে থাকে অরাইজিন, এবং অরাইজিনটা হচ্ছে এক ধরনের গ্লুটেনিন। দেখো, ধান হচ্ছে অরাইজা সার্টিফাই, সেখান থেকে অরাইজিন আসছে, এবং এটা হচ্ছে এক ধরনের কি প্রোটিন, গ্লুটেনিন প্রোটিন, গ্লুটেনিন প্রোটিন। ভালো করে খেয়াল করবা।
কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়? হরডেইন, বার্লি থেকে পাওয়া যায় হরডেইন। কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়? অ্যালকোহলে দ্রবীভূত হয় প্রোলামিন। এগুলো কিন্তু খুব ভালো করে পড়বা। যেমন সরল প্রোটিনের মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হয়, কোনটি তোমার হচ্ছে অ্যালকোহলে দ্রবীভূত হয়। নিচের কোনটি পেশির কাজে শক্তি যোগায়? পেশির কাজে গ্লাইকোজেন, এটা আমাদের পেশিতে যুক্ত থাকে, জমা থাকে এবং শক্তি তৈরি করে। প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কোনটি? প্রোটিন গঠনে অংশগ্রহণ করে যে অ্যামিনো অ্যাসিড, এটা সংখ্যা হচ্ছে 20টি, এগুলোকে প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়ে থাকে। নখে, দাঁতে, চুলে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? স্ক্লেরোপ্রোটিন। আর হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের কি প্রোটিন? যুগ্ম প্রোটিন। হিমোগ্লোবিন, এখানে তোমার হিম এবং গ্লোবিন থাকবে, হিম এবং গ্লোবিন। হিম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, তাই এটা হচ্ছে একটা তোমার যৌগিক প্রোটিন। এই যে এখানে দেওয়া আছে যুগ্ম প্রোটিন। ইনসুলিন কি? ইনসুলিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোলেস্টেরল সম্পর্কিত সঠিক তথ্য কোনটি? কোলেস্টেরলটা হচ্ছে তোমার 3 প্রকার। এলডিএল কোলেস্টেরল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, তারপরে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোলেস্টেরল সম্পর্কিত সঠিক তথ্য কোনটি? রক্তে এলডিএল কম থাকা ক্ষতিকর। আচ্ছা, রক্তে এলডিএল কম থাকা ক্ষতিকর নয়, থাকা ভালো, তাহলে এটা অ্যান্সার হবে না। পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের রক্তে এলডিএল বেশি থাকে। আসলে এলডিএল পুরুষে বেশি থাকে, ঠিক আছে, এলডিএলটা পুরুষে বেশি থাকে, তাহলে এটাও ভুল। রক্তের উচ্চ কোলেস্টেরলের কারণে করোনারি থ্রোম্বোসিস নামক হৃদরোগ হতে পারে। এই যে কোলেস্টেরল বেশি থাকার কারণে এগুলো প্ল্যাক তৈরি করে এবং এই রাস্তাটা সরু হয়ে যায়, করোনারি থ্রোম্বোসিস নামক এক ধরনের রোগ হয়ে থাকে। তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি গ। এনজাইমের প্রকৃতি কিরূপ? এখানে দেওয়া আছে এনজাইম হচ্ছে কলয়েড জাতীয়। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ যদি ধাতু হয়, ধাতব থাকে, মেটাল থাকে, হ্যাঁ, তখন তাকে আমরা কি বলবো? মেটাল থাকলে আমরা তখন তাকে কি বলবো? কোফ্যাক্টর বলবো। আর যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ যদি জৈব রাসায়নিক পদার্থ যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা কো এনজাইম। তাহলে দেখো দুটোই যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিনে যদি তোমার ধাতু থাকে তাহলে কোফ্যাক্টর বলবো, আর যদি তোমার যুগ্ম প্রোটিনের সাথে অপ্রোটিন অংশের সাথে যদি জৈব রাসায়নিক পদার্থ যুক্ত হয়, তখন আমরা সেটাকে কি বলবো? কো এনজাইম। কাজের দিক থেকে নিচের কোন জোড়া সদস্যের খুব বেশি মিল আছে? এখানে অনেকগুলো দেওয়া আছে, এডিপি এবং এটিপি, এই দুটার ভীষণ মিল আছে। কোন বিজ্ঞানী তালা চাবি মতবাদ প্রদান করেন? তালা এবং চাবি মতবাদ প্রদান করেন বিজ্ঞানী এমিল ফিশার, এটা খুব ইম্পর্টেন্ট। এলডিএল কোন জাতীয় রাসায়নিক পদার্থ? আমরা পড়েছি এটা হচ্ছে এক ধরনের স্টেরয়েড জাতীয় উপাদান। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা 0.15 থেকে 1.2%। তুলসী, পুদিনা ও পাইন উদ্ভিদ থেকে কোন লিপিড পাওয়া যায়? টারপিস। নিচের কোনটি বিজারিত? বিজারিত মানে দেখো এটা এনএডি বিজারিত হয়ে এনএডি এইচ প্লাস তৈরি করেছে। আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত হবে? আমরা জানি কার্বনের সংখ্যা কত থাকে? 4টা থাকে। নিচের কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? লিপিডকে ভেঙে থাকে যেটা, সেটা হচ্ছে লাইপেজ। আর ফার্মেন্টেশন ঘটে কি? জাইমেজ এনজাইমের প্রভাবে, এটা কিন্তু বইয়ে দেওয়াই আছে। নখে কোন ধরনের প্রোটিন থাকে? আমরা একটু আগে পড়েছি, সেটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। আমাদের প্রায় শেষের পথে, আমাদের আর 5 মিনিট লাগবে। হিমোগ্লোবিন হলো, এটাও আমরা একটু আগে পড়েছি, সেটা হচ্ছে যুগ্ম প্রোটিন। ইনসুলিন হলো এক ধরনের প্রোটিন। কোনটি এনজাইমের কার্য ক্ষমতা বা কর্মদক্ষতা বাড়িয়ে দেয়? বাড়িয়ে দেয় কোনটা অথবা কমিয়ে দেয় কোনটা, সেগুলো পড়তে হবে। এখানে বাড়িয়ে দেয় হচ্ছে ম্যাঙ্গানিজ। মানুষের চোখের ছানির অপসারণে চোখের লেন্সে যে এনজাইমটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ট্রিপসিন। বিজারক শর্করার উদাহরণ? বিজারক মানে যে বিজারিত করে অন্যকে। গ্লুকোজ, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, ফ্রুক্টোজ কিটোন গ্রুপ আছে, সুক্রোজ না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3, তাহলে আমরা অ্যান্সার হচ্ছে খ। এরপর দেখো আমরা পরের অপশনে চলে যাই। গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি হয়, গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি হবে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো সবই হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে আমরা জানি যে কার্বোহাইড্রেটে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, তাহলে এটা সবগুলোই হবে। নিচের কোনটি উদ্ভিদের সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী? টার্পিনয়েড, এটা উদ্ভিদ এক ধরনের সুঘ্রাণ তৈরি করে। ক্যারোটিনয়েড কি? ক্যারোটিনয়েড এটা হচ্ছে এক ধরনের কি লিপিড। এখন ক্যারোটিনয়েডে তোমার ক্যারোটিন এবং জ্যান্থোফিল একসাথে থাকে, এটা এক ধরনের লিপিড। এই ধরনের প্রশ্ন আসে তখন কিন্তু আবার একটু ভাবতে হবে, এত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে না। দেখো চিত্র দুটি দেখো, এটা হচ্ছে ক নাম্বার চিত্র, এটা খ নাম্বার চিত্র। 45 এবং 46 নং প্রশ্নের উত্তর দাও। ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এই যে চিত্রটা, ক চিত্রের উপাদানটির নাম কি? এটা কি আলফা গ্লুকোজ, এল গ্লুকোজ, ফ্রুক্টোজ? এটা এল গ্লুকোজ বলে গ্লুকোজ নাই, আলফা এবং বিটা, ফ্রুক্টোজ হবে না, কারণ ফ্রুক্টোজে আমরা কি দেখতে পাই? দুই পাশে ওএইচ, CH2OH দেখতে পাই। তাহলে এখানে আমরা খেয়াল করবো এই জায়গাতে কি আছে, ঠিক আছে? দেখো OH যদি নিচে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? আলফা ডি গ্লুকোজ। তাহলে এটা হচ্ছে আলফা ডি
গ্লুকোজ। এবার দেখো চিত্র দুটি যোগ করলে কি উপাদান পাওয়া যায়। চিত্র দুটি যোগ করলে যে উপাদান পাওয়া যায় খেয়াল করো, এটা হচ্ছে তোমার গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যুক্ত হলে তৈরি করবে সুক্রোজ, চিনি। তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি কি সুক্রোজ। এখানে যে তুমি চিত্র দুটো দেখতে পাচ্ছ আগের মতনই ক এবং খ, উপাদান গঠনের সময় যে বৈশিষ্ট্য সৃষ্টি হয়, মানে এই দুটো মিলে যে সুক্রোজ তৈরি করে সেখানে যে বৈশিষ্ট্য সৃষ্টি হয়, আমরা জানি যে এক অণু পানি বের হয়ে যায়, যার কারণে কিন্তু অ্যালডিহাইড আর কিটোন গ্রুপটার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এবং এখানে এক ধরনের গ্লাইকোসাইডিক বন্ধনী হয়, মনোস্যাকারাইড দ্বারা কিটোন ও অ্যালডিহাইড বিনষ্ট হয়। তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলি। তাহলে অ্যান্সার আমাদের কি পেলাম, 4 পেলাম। নিচের উদ্দীপকটি পড়ো এবং 48 ও 49 নং প্রশ্নের উত্তর দাও। 48 আর 49। পরিবার পরিকল্পনার এক সেমিনারে ডাক্তার বললেন শিশুদের শারীরিক বৃদ্ধির জন্য ভাত খেতে হবে, রুটি খেতে হবে, ডিম এবং মাছ, মাংস, এগুলো প্রোটিন আর এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে রুটি কোন জাতীয় খাদ্য? রুটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। মাছ ও মাংস জাতীয় খাদ্য কোষঝিল্লি গঠন করে। মাছ এবং মাংস যেহেতু প্রোটিন থাকে, কোষঝিল্লি গঠনে প্রোটিন কাজ করে, অ্যাসিড প্রয়োগ করলে জমে যায়, অ্যামিনো অ্যাসিড দ্বারা প্রোটিন গঠিত। তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলা। পরের প্রশ্ন কি বলছে দেখো, আমরা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেন্টোজের একটা স্ট্রাকচার। চিত্র সি এর এই উপাদানটি, মানে এটা যে চিত্র সি, এটার এই উপাদানটি পানি বিশ্লেষিত হয় বিজারণ ক্ষমতা সম্পন্ন। আরএনএ এর গঠনগত একক একটি কিটোপেন্টেজ। এটা কিটোপেন্টেজ না, এটা হচ্ছে বিজারণ ক্ষমতা সম্পন্ন। এটা আরএনএ এর গঠনগত একক না, এটা হচ্ছে ডিএনএ এর গঠনগত একক। ওএইচ যদি থাকতো তাহলে এটা আরএনএ এর হতো, যেহেতু এখানে শুধু এইচএইচ আছে তাহলে এটা হচ্ছে ডিএনএ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2। উদ্দীপকের N2 বেস হতে পারে, মানে এখানে যে নাইট্রোজেন বেস হতে পারে, যেহেতু এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, তাহলে এর নাইট্রোজেন বেস কি হতে পারে, অ্যাডেনিনও হতে পারে, আবার গুয়ানিনও হতে পারে, আবার কি হতে পারে তোমার সাইটোসিনও হতে পারে, আবার থায়ামিনও হতে পারে। তাহলে এখানে তোমার অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হবে, সবগুলো হবে। আমাদের আর 3 থেকে 4 মিনিট আছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 52 নং প্রশ্নের উত্তর দাও। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহন পত্রিকার মাধ্যমে জানতে পারে চাল, গম, ভুট্টা, আলু ইত্যাদি খাদ্য পরিপাকে সরল উপাদানে বিভক্ত হয়। মানে এগুলো তো জটিল শর্করা, এগুলো পরিপাকের সময় সরল উপাদানে বিভক্ত হয়ে পরবর্তীতে দেহকোষে জারিত হয়ে দেহে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তাহলে এখানে সঠিক ক্রম কোনটি? দেখো সঠিক ক্রমের ক্ষেত্রে স্টার 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 সবগুলো ঠিক আছে, কিন্তু মাঝখানে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। স্টার্চ এটা হবে না, কারণ এখানে এইটা আছে, এটা হচ্ছে জটিল। এইটা স্টার্চের ভেঙে সরল হচ্ছে ডেক্সট্রিন, ডেক্সট্রিনের চাইতে আরো সরল হচ্ছে মল্টোজ দ্বিশর্করা, এবং তার চাইতে সরল হচ্ছে গ্লুকোজ। তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে 2 নাম্বার। তারপরে প্রশ্ন কি বলছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 53 ও 54 নং প্রশ্নের উত্তর দাও। কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ যা উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এটা স্বাধীন, পানিতে অদ্রবণীয় এবং এর কোনো পুষ্টিগুণ নেই। উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের নাম কি? স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ নাকি ডেক্সট্রিন? যেহেতু এটা উদ্ভিদের প্রধান গাঠনিক হিসেবে কাজ করে উপাদান, তাহলে অবশ্যই সেলুলোজ কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। আর উদ্দীপকে উল্লেখিত পদার্থটি কাগজ শিল্পে, আসবাবপত্র তৈরিতে, মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আসলে এটা ভুল। তাহলে এটা ব্যবহৃত হয় কাগজ শিল্পে এবং আসবাবপত্র হিসেবে, মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে আমরা অ্যান্সার কি পেয়েছি? 1 নাম্বার। নিচের উদ্দীপকটি পড়ো এবং 55 এবং 56 নং প্রশ্নের উত্তর দাও। কিছু মিষ্টি বিবর্জিত, মানে মিষ্টি না, কার্বোহাইড্রেট আছে যা মানুষের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু গবাদি পশুর পুষ্টি হিসেবে ব্যবহৃত হয় এবং শিল্পে ব্যবহৃত হয়। তাহলে এই কার্বোহাইড্রেটটা হচ্ছে সেলুলোজ, আগেরটার মতনই, এবং এটার ব্যবহার হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং বিজারণ ক্ষমতা বিহীন। অ্যান্সার কিন্তু 1 আর 3 হবে, ঠিক আছে। সেলুলোজ কিন্তু কোষঝিল্লিতে পাওয়া যায় না। নিচের উদ্দীপকটি পড়ে 57 এবং 58 নং প্রশ্নের উত্তর দাও। জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক উল্লেখ করলেন জীবদেহে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায় যা লক ও কি মডেল অনুসারে বিক্রিয়া ঘটিয়ে থাকে। তাহলে উদ্দীপকে উল্লেখিত পদার্থটি নিম্নে কোন কাজে ব্যবহৃত হয়? এই যে তোমার জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায় লক ও কি মডেল অনুসরণ করে, এটা আসলে ফলের রস তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। উদ্দীপকের পদার্থটি কলয়েড ধর্মের, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে এবং বিক্রিয়ার গতিকে মন্থরিত করে। অ্যান্সার 1 আর 2 হবে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। উদ্দীপকটি লক্ষ্য করে এবং 59 ও 60 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের আর 2 মিনিট। দেখো এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি, এখানে আমরা তোমার হচ্ছে যে বন্ধনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার
আলফা ডি গ্লুকোজের মধ্যে এই ধরনের বন্ধন তৈরি হয়েছে। হ্যাঁ, 1,4 লিঙ্কেজ। তাহলে জৈব রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে কি সেলুলোজ। আর জৈব রাসায়নিক পদার্থটির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? এখানে আলফা 1,4 বন্ধন দিয়ে গঠিত, কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়। ঠিক আছে, আমরা একাডেমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। দেখো প্রশ্ন দেওয়া আছে চিত্র, উদ্দীপকটি লক্ষ্য করে এবং 59 এবং 60 নং প্রশ্নের উত্তর দেয়। এখানে কিন্তু আমরা যে গ্লুকোজ দেখতে পাচ্ছি এই গ্লুকোজ গুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ ছিল। ঠিক আছে, তাহলে বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ যে বন্ধন তৈরি করেছে, তাহলে বিটা ডি গ্লুকোজের যে বন্ধনটা তৈরি হয় সেই পদার্থটির নাম হবে সবসময় সেলুলোজ। স্টার্চ হলে আলফা ডি গ্লুকোজ হতো। আর জৈব রাসায়নিক পদার্থটির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? আলফা 1,4 বন্ধন দিয়ে গঠিত, এটা সঠিক না। আর এই যে সেলুলোজ, এটা উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না। তাহলে অ্যান্সারটা হচ্ছে কেবলমাত্র উদ্ভিদ দেহে এটা পাওয়া যায়। আমরা বুঝতে পেরেছি অ্যান্সার। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 61 ও 62 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এই চিত্রটা ভুল আছে, হ্যাঁ এখানে এইচ হবে, বুঝতে পারছো? যাই হোক, এটা হচ্ছে তোমার গ্লুকোজের পিকচার এবং এটা হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ। ওকে, বিটা ডি গ্লুকোজ কেন বলছে? কারণ উপরে হচ্ছে ওএইচ আছে, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের চিত্র। তাহলে উদ্দীপকে প্রদর্শিত অণুটি পানিতে দ্রবণীয়, তারপরে কি কিটোজ সুগার, রিডিউসিং সুগার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অবশ্যই পানিতে দ্রবণীয়, গ্লুকোজ আমরা খাই, এবং রিডিউসিং সুগার। তাহলে 1 আর 3 হবে অ্যান্সারটা। ঠিক আছে, কিটো সুগার না। উদ্দীপকে প্রদর্শিত অণু দ্বারা পলিস্যাকারাইড ব্যবহৃত হয় বস্ত্র শিল্পে, বিস্ফোরক হিসেবে এবং ফটোগ্রাফিতে। মানে আমরা যে সেলুলোজের কথা বলছি, সেলুলোজের যদি তুমি গুরুত্ব পড়ো তাহলে জানতে পারবা যে এটার অ্যান্সার হচ্ছে সবগুলা। দেখো এখানে সুন্দর একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটাতে তোমার হচ্ছে কার্বন, তারপরে যেটা একটা হাত হাইড্রোজেন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, আর একটা হাতে দেওয়া আছে কার্বক্সিলিক গ্রুপ। এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে দেখানো হয়েছে আর কি। এবং এখানে যে কথাটা বলা হয়েছে যে এম এবং এন কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে? দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। এবং এই বন্ধনের মাধ্যমে উৎপন্ন যৌগ গুরুত্বপূর্ণ কারণ জীবের গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। এবং এই বন্ধনের মাধ্যমে গঠিত উপাদান হচ্ছে প্রোটিন, এবং প্রোটিনের মধ্যে হিমোগ্লোবিন আছে, এক ধরনের প্রোটিন যা প্রাণীদেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে এবং এটা জৈব প্রভাবক বা এনজাইম হিসেবে কাজ করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সবগুলি। উদ্দীপকের আলোকে 56 এবং 65 এবং 66 নং প্রশ্নের উত্তর দিতে হবে। অ্যামিনো অ্যাসিডের পলিমার যৌগটি জীবদের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটির সাথে ধাতু যুক্ত হয়ে ভিন্ন রূপে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, আমরা একটু আগে পড়ছি। উক্ত পলিমার তৈরিতে নিচে কোনটি ব্যবহৃত হয়? দেখো যে পলিমারটা, এই যে পলিমার, যে এই যে অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে পলিমার তৈরি হয়, সেই যৌগটা কি? অবশ্যই প্রোটিন, এবং এখানে পেপটাইড বন্ধন প্রয়োজন। ধাতুযুক্ত জৈব যৌগের রূপটিকে বলা হয়, ধাতু যদি যুক্ত হয় তাহলে সেটাকে কো ফ্যাক্টর বলা হয়। আর যদি ধাতু বাদে জৈব রাসায়নিক পদার্থ যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? কো এনজাইম। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কো ফ্যাক্টর। উদ্দীপকটি পরে এবং 66 এবং 67 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ ছিল, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ ছিল, এবং এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 1,4 লিঙ্কেজ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে উদ্দীপকের যৌগটির নাম কি? উদ্দীপকের যৌগটির নামটা হচ্ছে মল্টোজ, এটা হচ্ছে দ্বিশর্করা মল্টোজ। উদ্দীপকের যৌগটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, আংশিক বিজারণ ক্ষমতা সম্পন্ন, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন যুক্ত। এখানে বিটা না, এটা হচ্ছে আলফা। তাহলে অ্যান্সার হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার, এটি আংশিক বিজারণ ক্ষমতা। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের ক। আমরা শেষের পথে চলে আসছি, আমাদের 1 মিনিট লাগবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 68 নাম্বার প্রশ্নের উত্তর দাও। শিশুর বয়স 6 মাস হলে তরল খাদ্যের পাশাপাশি তাদের মাছ, মাংস, ডাল ইত্যাদি নিয়মিত খাওয়াতে হবে। এই খাদ্যগুলো প্রোটিন জাতীয়, হ্যাঁ, আর অসংখ্য গ্লুকোজ অণু দ্বারা গঠিত, দেহ গঠনে অংশগ্রহণ করে। তাহলে 1 আর 3, তাহলে আমরা অ্যান্সার কি দিব? 2 দিব। তারপরের প্রশ্ন কি বলছে? জসিমের একটি আঙ্গুরের বাগান আছে, আঙ্গুর থেকে রস উৎপাদনের পর এটি ঘোলাটে দেখায়। রসকে স্বচ্ছ করার জন্য তিনি এর মধ্যে এক প্রকার জৈব রাসায়নিক বস্তু যুক্ত করলেন বা ব্যবহার করলেন। এই ব্যবহৃত পদার্থের নাম কি? আমরা জানি পেকটিন। যুক্ত করলে ফলের রস কি হয়ে যায়? ভালো হয়ে যায়, তোমার ফলের যে ঘোলাটে অবস্থা সেটা কেটে যায়, স্বচ্ছ হয়ে যায়। উক্ত জৈব রাসায়নিক পদার্থটির বৈশিষ্ট্য হলো কলয়েড ধর্মী, জানি, প্রোটিন দ্বারা গঠিত, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে আমাদের সবগুলি। লাস্টে আমরা চলে আসছি, দেখো
লাস্টে আমরা চলে আসছি, একদম লাস্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট। নিচের চিত্রটি লক্ষ্য করে এবং 71 ও 72 নং প্রশ্নের উত্তর দাও। আমরা দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে গ্লুকোজ, বাট এটা হচ্ছে তোমার যে লিঙ্কেজটা হয়েছে সেটা হচ্ছে β14 লিঙ্কেজ, ঠিক আছে। তাহলে উদ্দীপকে রয়েছে গ্লুকোজ, হ্যাঁ এখানে গ্লুকোজ রয়েছে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজও হয়েছে, বিজারণ ক্ষমতা না বিজারণ ক্ষমতা হারায় ফেলছে, তাহলে অ্যান্সার হবে 1 নাম্বার। উদ্দীপকটি কোনটি গঠনে ভূমিকা রাখে? দেখো এই ধরনের β14 লিঙ্কেজের মাধ্যমে গ্লুকোজ যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে এবং সেলুলোজের ভাঙনের ফলে কিন্তু তোমার এটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেলোবায়োস তৈরি হয়েছে। তাই এটা তোমার কোষ প্রাচীর গঠনে ভূমিকা পালন করে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ক। অ্যান্সার কি? ক। তাহলে দেখো আমাদের কিন্তু এই 72টা প্রশ্ন আমরা সলভ করছি। মোটামুটি 72টা বলতে আমাদের কমন কিছু ছিল 60টার মতন প্রশ্ন। যদি আমরা সলভ করি এই চ্যাপ্টার থেকে, আমাদের সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। আর এইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে আসা যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবা ইনশাআল্লাহ। তাহলে আজকে এই চ্যাপ্টারটা শেষ করলাম। সামনের দিন তোমরা কোন চ্যাপ্টার পেতে চাও আমাকে কমেন্টে জানাও এবং খুব ভালো করে পড়ো, ইনশাআল্লাহ A+ পাবেই পাবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।